আজকে আমরা পড়ব ইউলিসেস, তাই তো? লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসেস কবিতাটা আজকে আমরা পড়ব। কবিতাটা শুরুর আগে কবিতাটার সোর্স হচ্ছে কি, কবিতাটার সোর্স বলতে এখানে সেরকম বলো, সোর্স বলতে এটা কোনো গ্রন্থ বা এ থেকে নেওয়া নয়, এটা ইউলিসেসের লেখা। তিনি লিখেছেন 1833 খ্রিস্টাব্দে কবিতাটি রচনা করেন এবং 1842 খ্রিস্টাব্দে টেনিসনেরই দুই খণ্ডের কবিতা সংগ্রহের দ্বিতীয় খণ্ডে কবিতাটি প্রকাশিত হয়। 1833 খ্রিস্টাব্দে এটা লেখেন টেনিসন এবং 1842 খ্রিস্টাব্দে 1842 আর লিখেছেন কবে 33 আর প্রকাশিত করেন 1842 খ্রিস্টাব্দে তারই দুটো কবিতা সংকলন, মানে দুটো খণ্ডে লেখা দুটো কবিতার বই, ঠিক আছে? দ্বিতীয় খণ্ডে এটা প্রকাশিত হয়। বোঝা গেল? অর্থাৎ প্রশ্নে আসার মতন একটাই, সেটা হচ্ছে কোন দ্বিতীয় খণ্ডে। এইটা 1842-এ যে কবিতা সংকলন তিনি প্রকাশ করেন তার দ্বিতীয় খণ্ডে এই ইউলিসেস কবিতাটি প্রকাশিত হয়। ইউলিসেস এই যে চরিত্রটা, এই চরিত্রটা অ্যাকচুয়ালি হোমার এর ইলিয়াড আর ওডিসি, ইলিয়াড এবং ওডিসি এই যে দুটো এপিক, এইখান ইলিয়াড এবং ওডিসি থেকে এই চরিত্রটাকে ধার নেওয়া হয়েছে। মানে চরিত্রটার মূল উৎস যদি বলা যায় ইলিয়াড এবং ওডিসি থেকে। বুঝতে পেরেছ? ইলিয়াডে তিনি ছিলেন একজন যুদ্ধের একজন সদস্য, আর ওডিসিতে ছিলেন তিনি মুখ্য চরিত্র। সেই ইলিয়াড বা ওডিসির যে চরিত্র এখানে তুলে ধরেছেন, সেখানে একটা ঘটনা ঘটেছিল ট্রয়ের যুদ্ধ। তোমরা পড়েছো ইতিহাসে ট্রয়ের যুদ্ধ। সেই ট্রয়ের যুদ্ধ যেটা হেলেনকে নিয়ে হয়, হেলেনকে ক্যাপচার করা হয়েছিল। ট্রোজান প্রিন্সেস তাকে ক্যাপচার করেছিল, ফলে তার সঙ্গে যুদ্ধ হয় হেলেনকে উদ্ধারের জন্য। এবং সেই যুদ্ধে দীর্ঘ 10 বছর যুদ্ধ করার পর ইউলিসেস কিন্তু বাড়ি ফেরেন। বুঝতে পেরেছ? তো তার যে দীর্ঘ যুদ্ধ জয় এবং বিশ্ব ভ্রমণ বা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া এবং সেখানকার আচার আচরণ, তার কর্মকাণ্ডকে বাড়িতে আসার পর কিন্তু তার আর ভালো লাগে না। মানে তার এই যে রাজা হয়ে থাকা, রাজা হয়ে তার মানুষকে দেখাশোনা করা, রাজধর্ম পালন করা, এইসব কাজগুলো তার ভালো লাগে না। তার জ্ঞানের প্রতি অনুসন্ধান, জ্ঞানকে জানা, অজানাকে জানা, এইটার প্রতি চাহিদা তাকে তাড়া করে বেড়ায়। বুঝতে পেরেছি? ফলে তিনি যখন বাড়িতে ফিরে আসার পরে তার যে এই অবস্থা, সেই অবস্থা তিনি ভালো লাগছে না, কিন্তু বয়স হয়ে গেছে, তাই তো? এবং তবুও তিনি তার এই জ্ঞানের আহরণ বা বিশ্বর যে অজানা জিনিসগুলো, সেগুলো জানার চাহিদা তাকে আর বাড়িতে বসে থাকতে দেয় না। সে আরও অজানাকে জানতে চায়। যে সমস্ত জায়গা এখনও তার ভ্রমণ করা বাদ আছে, সমস্ত জায়গাগুলো তিনি আরও দেখতে চান। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বসে থাকতে চান না। একেবারে আইডল লাইফ, বাড়িতে বসে খাও দাও ঘুমাও আর জীবনটাকে অতিবাহিত করো, এইটা তিনি একদম মেনে নিতে পারছেন। বোঝা গেল? এই হচ্ছে তার এই কবিতার বেসিক থিম। আর একটা বিষয় এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কী ধরনের কবিতা? ড্রামাটিক মনোলগ। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটা স্টাইল কবিতার যেখানে বক্তা বলেই যাবে, স্পিকার বলবে আর লিসেনার শুনবে উইথাউট এনি রিয়াকশান। অর্থাৎ সেই লিসেনার কোনো প্রতিক্রিয়াও করবে না, শুধু শোনা যাবে। কবিতা পড়ে বোঝা যাবে যে হ্যাঁ, কেউ একজন লিসেনার আছে, ঠিক আছে? আর বক্তা তার মনের ইচ্ছা, মনের আবেগ সবটাই একাই বলে যাবে। বুঝতে পেরেছো? এটাকে বলছে ড্রামাটিক মনোলগ। মনো কথার অর্থ এক, আর লগ কথার অর্থ হচ্ছে কথা, ঠিক আছে? একজনই কথা বলবে, তাই বলছে ড্রামাটিক মনোলগ। নেক্সট, তাহলে এবার আমরা কবিতায় চলে যাই। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং
বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস, অর্থাৎ ইট লিটল প্রফিটস, এখানে খুবই কম প্রফিট, খুব কম লাভ। কিসে কম লাভ? দ্যাট অ্যান আইডল কিং, একটা অলস রাজা হিসাবে জীবনযাপন করাটা খুবই কম লাভ বা খুবই কষ্টের, এক কথায় অসহনীয়, চলা যায় না। বাই দিস স্টিল হার্থ, স্টিল হার্থ মানে কি? শান্ত চুল্লি, তাই তো? স্টিল মানে শান্ত, যে চুল্লিটা জ্বলছে না। তাহলে বাই দিস স্টিল হার্থ, এই শান্ত চুল্লির পাশে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস, অর্থাৎ এই অনুর্বর ভূখণ্ডে, অর্থাৎ তিনি বলছেন যে তার যে রাজ্য ইথাকা, তার রাজ্যের নাম কি? ইথাকা। সেই ইথাকা রাজ্যের অনুর্বর ভূমিতে এবং স্তব্ধ চুল্লির পাশে জীবন অতিবাহিত করা, আইডল লাইফ অতিবাহিত করা অ্যাজ এ কিং, এটা তার জন্য একেবারে প্রফিটেবল নয়, অর্থাৎ তার এটা ভালো লাগছে না। তার মানে বোঝা যাচ্ছে প্রথম লাইনেই যে তিনি যুদ্ধ সেরে ফিরে এসেছেন এবং বেশ কিছু বছর বাড়িতেই আছেন, তার আর ভালো লাগছে না। ম্যাচড উইথ অ্যান অ্যাজেড ওয়াইফ, অর্থাৎ এই বৃদ্ধ স্ত্রীর সঙ্গে এবং এই ব্যারেন ক্র্যাকস অর্থাৎ অনুর্বর ভূমিতে, এই স্টিল হার্থের পাশে বা স্তব্ধ অগ্নিকুণ্ডের পাশে আমার আর ভালো লাগছে না। কে বলছেন? ইউলিসেস বলছে। পুরো কথাটাই, পুরো গল্পটাই আমরা শুনবো ইউলিসেসের মুখ থেকে। I mate and dole unequal laws unto a savage race that hoard and sleep and feed and know not me, অর্থাৎ মেট অ্যান্ড ডোল। মেট অ্যান্ড ডোল মানে কি? মেট মানে প্রয়োগ করা, আর ডোল মানে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করা। অর্থাৎ আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ, অর্থাৎ অসম আইন। রাজাকে তো রাজ্য প্রতিপালন করার জন্য, রাজ্য চালানোর জন্য কিছু আইন প্রণয়ন করতে হয় এবং সেই আইনের মাধ্যমেই রাজ্যবাসীকে কন্ট্রোলে রাখতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়। একটা নির্দিষ্ট, প্রত্যেকটা রাজ্যের রাজার নির্দিষ্ট একটা আইন থাকে তখনকার দিনে, তাই তো? তাই বলছে যে আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু এ স্যাভেজ রেস, অর্থাৎ এই যে স্যাভেজ রেস, স্যাভেজ মানে বর্বর, হ্যাঁ, মূর্খ, নট এডুকেটেড, বুঝতে পেরেছো? সেই সমস্ত রেস, রেস মানে যে জাতি, অর্থাৎ এখানে ইথাকার জনগণকে বলছে স্যাভেজ রেস। যদি বলে, প্রশ্ন আসে যে স্যাভেজ রেস বলতে কাদেরকে বোঝানো হয়েছে? দ্য পিপল অফ ইথাকা। তাই বলছেন যে ইথাকার এই বর্বর জাতিকে বা বর্বর মানুষদের মধ্যে এই অসম আইন প্রয়োগ করা এবং সেটাকে ডিস্ট্রিবিউট করা আমার দ্বারা সম্ভব নয়। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে রাজ্য চালানো, রাজ্যটাকে চালানো, হ্যাঁ, তার নিজস্ব আইন দ্বারা আমার দ্বারা সম্ভব না। কারণ তিনি কি করেছেন? তিনি এতদিন যুদ্ধ করেছেন, বিভিন্ন দেশ জয় করেছেন, বিভিন্ন অজানা দেশে গেছেন, তাই তো? কিন্তু তিনি কখনোই রাজ্য পরিচালনা করেননি, বোঝা গেল? তাই এই রাজ্য পরিচালনার মতন কাজ, যেটা একেবারে তার কাছে আনপ্রফিটেবল, একটা আইডল লাইফ, সেটা তার ভালো লাগছে না। দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ, যারা কেবলমাত্র হোর্ড করতে পারে, হোর্ড মানে কি? সংগ্রহ করা বা মজুত করা, সেই সব স্যাভেজ মানুষ যারা শুধু সংগ্রহ করতে পারে, অ্যান্ড স্লিপ আর ঘুমায়, অ্যান্ড ফিড আর খায়, অ্যান্ড নো নট মি, অর্থাৎ সেই সমস্ত স্যাভেজ মানুষ যারা শুধুমাত্র হোর্ড করতে জানে, জমা করতে জানে, হ্যাঁ, অর্থাৎ ইনকাম করতে জানে, শুধু ইনকাম করবে, খাবো দাবো, কিছু সম্পদ জমাবো, হ্যাঁ, তারপরে খাবো, ঘুমাবো, এটাই জীবন তাদের কাছে, বুঝতে পেরেছো? এটাই তাদের কাছে জীবন। কিন্তু ইউলিসেসের কাছে এটা জীবন নয়। ইউলিসেসের কাছে জীবনটা হচ্ছে অজানাকে জানা, অজানাকে জানা, যে সমস্ত জ্ঞান তিনি এখনও পাননি, এক্সপিরিয়েন্স এখনও পাননি, সেই সমস্ত এক্সপিরিয়েন্স যতদিন বেঁচে থাকবো, মৃত্যুর আগের দিন পর্যন্ত জ্ঞান আহরণ করাটাই হচ্ছে জীবন।
কিন্তু স্যাভেজ পিপল, তার ইথাকা রাজ্যের স্যাভেজ পিপলদের কাছে জীবনটা কি? শুধুমাত্র খাও, ঘুমাও আর জমা করো ভবিষ্যতের জন্য। বুঝে গেল? এইটা একেবারেই তার ভালো লাগে না। অ্যান্ড নো নট মি, এরা আমাকে জানেও না। এরা শুধু খেতেই জানে, এরা শুধু ঘুমাতেই জানে, এরা শুধু হোর্ড করতে জানে, গ্যাদার করতে জানে, জমা করতে জানে, আমাকে জানে না। মানে আমার যে আমি যে একটা বিখ্যাত মানুষ, হ্যাঁ, সেটাকে তারা প্রাধান্যই দেয় না, তাদের কাছে গুরুত্বই নাই। স্যাভেজ পিপলের কাছে গুরুত্বপূর্ণ মানুষদের কোনো গুরুত্ব থাকে না, তাই তো? কারণ তারা তো স্যাভেজ। তাই তিনি বলছেন যে তারা আমাকে চেনেও না, জানেও না। I cannot rest from travel. I cannot rest from travel. খুব ইম্পর্টেন্ট লাইন। I cannot rest from travel. আমি ভ্রমণ থেকে অবসর নিতে পারি না, মানে আরাম নিতে পারি না। ভ্রমণ থেকে আমি আরাম নিতে পারি না। এই যে বাড়িতে বসে জীবন কাটাচ্ছেন, এটা তার কাছে রেস্ট, আরাম করা লাইফ, তাই তো? আর তিনি যেটা তার অভ্যাসই হচ্ছে ভ্রমণ করা। দীর্ঘদিন তিনি এক দেশ থেকে আর এক দেশে গেছেন, যুদ্ধ করেছেন, সেই দেশ জয় করেছেন, আবার একটা দেশে গেছেন, সেখানে জয় করেছেন। তাই বলছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আই উইল ড্রিঙ্ক লাইফ, এখানে একটা সুন্দর বাক্য ব্যবহার করেছেন, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, অর্থাৎ হ্যাঁ না, আই উইল ড্রিঙ্ক, আমি পান করব, লাইফ জীবনটাকে, টু দ্য লিজ অর্থাৎ তলানি পর্যন্ত। তাহলে কার সঙ্গে কার তুলনা করা হয়েছে এখানটায়? এখানে জীবনটাকে একটা ড্রিঙ্কের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ একটা পানীয়র সঙ্গে তুলনা করা হয়েছে। বুঝতে পেরেছো? পানীয়, যে কোনো ধরনের পানীয়, যদি ওয়াইনই ধরে নাও তাহলে ওয়াইন, তো তিনি বলছেন কি হয়, ওয়াইন খেতে গেলে বা কোনো পানীয় যদি পান করা হয় তাহলে তার একেবারে লিজ পর্যন্ত, অর্থাৎ তলানি পর্যন্ত খেয়ে নেয়, তাই তো? টেস্ট করে, অর্থাৎ তলানিতে যে কিছুটা জমে থাকার কথা সেটাকে তিনি রাখতে চান না, একেবারে জীবনটাকে, অর্থাৎ পানীয়ের মতো। পানীয় যেমন মানুষ একেবারে সম্পূর্ণটা খেয়ে নেয়, কোনো তলানি ছাড়ে না, ঠিক তেমনই জীবনটাকে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি টেস্ট করতে চান, আস্বাদন করতে চান। বুঝতে পেরেছ? অর্থাৎ কোনো জীবনের কোনো মুহূর্তই তিনি ছাড়তে চান না। জীবনে যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত তিনি এক্সপিরিয়েন্স অর্জন করতে চান। বোঝা গেছে? অর্থাৎ এখানে তিনি বলতে চেয়েছেন যে তিনি জীবনের যে ভালো সময় এবং খারাপ সময়, বুঝতে পেরেছি, সবটাই আমি এক্সপিরিয়েন্স করব। তার মানেই হচ্ছে যে আমি ভালো সময়েরও স্বাদ আস্বাদন করব এবং খারাপ সময়েরও স্বাদ আস্বাদন করব। জীবনের সবটাই আমি আস্বাদন করতে চাই। তাই বলছেন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। লিজ মানে হচ্ছে তলানি। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সব সময়তেই আমি প্রচুর পরিমাণে উপভোগ করেছি। মানে যখন তিনি বিদেশে ছিলেন, বিভিন্ন যুদ্ধের মধ্যে ছিলেন, তখন সব সময় তিনি উপভোগ করেছেন জীবনটাকে। সে যে পরিস্থিতিই হোক না কেন, যুদ্ধের মধ্যেও হোক না কেন, মৃত্যুর সামনেও হোক না কেন, তিনি জীবনটাকে উপভোগ করেছেন। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার কি করেছেন? অনেক তিনি সাফারও করেছেন, অর্থাৎ তাকে অনেক কষ্টও ভোগ করতে হয়েছে। শুধুমাত্র যে তিনি আনন্দ উপভোগ করেছে এমন নয়, জীবনে তিনি যেমন আনন্দ উপভোগ করেছেন ঠিক তেমনই তিনি সাফারও করেছেন, কষ্টও পেয়েছেন। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, সবটাই মানে ভালোটাও এবং খারাপটাও, সবটাই তিনি তাদের সঙ্গে, যারা তাকে ভালোবাসে তাদের সঙ্গে নিয়ে তিনি জীবনটাকে উপভোগ করেছেন বা কষ্ট উপভোগ করেছেন। অর্থাৎ কাদের কথা বলছেন এখানে? তার সঙ্গী সাথীদের কথা বলছেন। এখানে দোজ রিফার্স টু বোথ মানে বোঝাচ্ছে এখানে দুটোই জিনিসই, ভালো দিক এবং খারাপ দিক, জীবনের ভালো সময় এবং খারাপ সময়। আর এখানে দোজ মানে বোঝাচ্ছে তার সঙ্গী সাথীরা, তার কম্প্যানিয়ান, তার যুদ্ধক্ষেত্রে তার যে সঙ্গী সাথীরা ছিল তাদেরকে বলছে দোজ। সেই সমস্ত মানুষরা যারা আমাকে ভালোবাসে তাদের সঙ্গে নিয়েই আমি
ভালো সময় উপভোগ করেছি এবং কষ্টকেও আমরা ভোগ করেছি। অ্যান্ড অ্যালন, কখনো কখনো একা একাও আমি ভোগ করেছি। সব সময় যে সে সঙ্গী সাথীদেরকে সবসময় আমার পাশে ছিল তাও নয়, কখনো কখনো এমন সময়ও গেছে যে আমি একাই লড়াই করেছি, একাই আমি যুদ্ধ করেছি, একাই আমি উপভোগ করেছি, একাই আমি কষ্ট পেয়েছি, এটাও হয়েছে। অন শোর, সমুদ্রের ধারে, সমুদ্রের তীরে। অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিপস দ্য রেইনি হায়াডিস, অর্থাৎ হোয়েন থ্রু দ্য স্কার্ডিম ড্রিপস, সমুদ্রের তীরে, এবং যখন থ্রু দ্য স্কার্ডিম ড্রিপস, ড্রিপস মানে কি ঢেউ, আর স্কার্ডিং মানে কি স্কার্ডিং, স্কার্ট থেকে এসছে স্কার্ডিং, আইএনজি, অর্থাৎ তাড়িত, অর্থাৎ হাওয়া বা তোমার হাওয়া জাতীয় ঝঞ্ঝা যেটা তাড়িয়ে নিয়ে যায়, মানে ঠেলে ঠেলে নিয়ে যায়, মানে ঢেউ যখন হয় তখন কী হয়, যেন মনে হয় ঢেউটাকে কেউ ঠেলে দিচ্ছে, হাওয়াতে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, সেই তোমার ঝড় ঝঞ্ঝার মধ্যে দ্য রেইনি হায়াডিস, হায়াডিস মানে কি, হায়াডিস হচ্ছে কনস্টেলেশন অফ 7 স্টার্স, অর্থাৎ 7টা তারার সমাগম, যেটাকে গ্রিক পুরাণ অনুযায়ী বলা হয় যখন 7টা তারা একত্রিত হয়, হ্যাঁ, সেই তারার আগমনটাকে বোঝা যায়, ধরে নেওয়া হয় ঝড় ঝঞ্ঝার আগমন বা বৃষ্টির আগমন। অর্থাৎ তখন ইউলিসিসরা যখন সমুদ্রে যাত্রা করছেন, সমুদ্রের মধ্যে যাত্রা করছেন, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, তখন তারা সেই 7টা তারার সমাগম দেখলেই তারা ধরে নিত, পূর্বাভাস পেত যে ঝড় আসছে কি বৃষ্টি আসছে, বোঝা গেছে? অর্থাৎ এটা হচ্ছে পূর্বাভাস দেয় এই 7 স্টার্স, যেটাকে বলছে হায়াডিস, বুঝতে পেরেছি? স্কার্ডিং ড্রিপস দ্য রেইনি হায়াডিস ভেক্স দ্য ডিম সি, অর্থাৎ সমুদ্রকে যখন একেবারে ভেক্সড করে দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি ভেক্স মানে হচ্ছে তোমার ভেক্সড অ্যাকচুয়াল মানে হচ্ছে বিরক্ত করা, ঠিক আছে? কিন্তু এখানে হবে এই যে বললাম ঝড় ঝঞ্ঝার দ্বারা তাড়িত সেই ঢেউ যখন সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, এবং 7টা তারার যখন আগমন ঘটছে, সেই ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়েও আমরা এগিয়ে গেছি। কে বলছে? ইউলিসিস বলছে। সমুদ্রের তীরে যেমন আমি একা এগিয়ে গেছি, সেই ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়েও, সমুদ্রের মধ্য দিয়েও আমি কিন্তু এগিয়ে গেছি, সব কিছুকে জয় করে এগিয়ে গেছি। নেক্সট, ভেক্স দ্য ডিম সি, আই অ্যাম বিকাম এ নেম, আমি একটা নামে পরিণত হয়েছি। আই অ্যাম বিকাম এ নেম, অর্থাৎ আমি একটা নামে পরিণত হয়েছি, মানে কি আমি বিখ্যাত হয়ে গেছি, আমি বিখ্যাত হয়ে গেছি সারা বিশ্বে। তাই বলছে আই অ্যাম বিকাম এ নেম, আমি নামে পরিণত হয়েছি, মানে আমি বিখ্যাত হয়ে গেছি। মানে ফেমাস হয়ে গেছেন তিনি। কেন? ফর অলওয়েজ রোমিং উইথ হাংরি হার্ট, কারণ সব সময় আমি ঘুরে বেরিয়েছি হাংরি হার্ট নিয়ে, ক্ষুধার্ত হৃদয় নিয়ে। ক্ষুধার্ত হৃদয় বলতে খাওয়ার পেটে খিদে, জানার খিদে। সব সময় আমি এগিয়ে গেছি জানার খিদে নিয়ে, অজানাকে জানার জন্য, আনএক্সপ্লোরডকে এক্সপ্লোর করার জন্য, মানে যে সমস্ত রাজ্য তার কাছে এখনও আনএক্সপ্লোরড রয়ে গেছে, সেই সমস্ত রাজ্যকে এক্সপ্লোর করার জন্য আমি এগিয়ে গেছি, যুদ্ধ জয় করে গেছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, মাচ হ্যাভ আই সিন, আমি অনেক দেখেছি, অ্যান্ড নন, অনেক জেনেছি, সিটিজ অফ মেইন, অনেক শহরের মানুষদেরকে জেনেছি, অ্যান্ড ম্যানার্স, অনেক শহরের অনেক রাজ্যের ম্যানার্স, রীতিনীতিকে আমি জেনেছি, ক্লাইমেটস, বিভিন্ন ধরনের আবহাওয়া আমি দেখেছি, কাউন্সিলস, গভর্নমেন্টস, কাউন্সিলস মানে এখানে অ্যাকচুয়ালি পরিষদ মানে মন্ত্রিসভা, অনেক মন্ত্রিসভা দেখেছি, মানে তিনি যুদ্ধ করেছেন, সেই রাজ্য জয় করেছেন, সেখানে একটা মন্ত্রিসভা ছিল, এরকম ধরনের অনেক মন্ত্রিসভা আমি দেখেছি। গভর্নমেন্টস, অনেক সরকার আমি দেখেছি। মাই সেলফ নট লিস্ট, আমিও কিন্তু কম নই, মানে আমাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বাট অনার্ড অফ দেম অল,
সমস্ত জায়গায় আমি সম্মান পেয়েছি, অর্থাৎ তারা আমাকে সম্মান করেছে। যেখানেই আমি গেছি সেখানকার মানুষ, যেখানেই আমি গেছি সেখানকার সরকার, যেখানেই আমি গেছি সেখানকার মন্ত্রিসভা, সবাই আমাকে সম্মান করেছে। কেন সম্মান করেছে? তার সাহসিকতা, তার যুদ্ধ করার ক্ষমতা, তার এক্সপিরিয়েন্স, দক্ষতা, সমস্ত কিছুকে তারা সম্মান করেছে। And drunk delight of battle with my peers far on the ringing plains of windy Troy. এখানে তিনি ট্রয়ের যুদ্ধের কথা উল্লেখ করছেন। তিনি বলছেন যে and drunk delight of battle, যুদ্ধের আনন্দ উপভোগ করেছি। যুদ্ধের আবার আনন্দ উপভোগ করা যায়? যায়? আরে হেরে গেলে তা তো বলছে না এখানে যুদ্ধের। তিনি বলতে চাইছেন যে এটাই, যে তিনি এতটাই সাহসী ছিলেন, মৃত্যুকে ভয় পেতেন না। যুদ্ধ করতে কিন্তু হারতেও পারেন, মারা যেতেও পারেন, কিন্তু তার কাছে ছিল এটা একটা এনজয়েবল। অর্থাৎ হি ওয়াজ এ ব্রেভ ফাইটার, হ্যাঁ, হি ওয়াজ এ ব্রেভ নাইট। একটা বিশাল দক্ষ যোদ্ধা ছিলেন, যিনি যুদ্ধটাকে এনজয় করতেন, উপভোগ করতেন। যুদ্ধটা তার কাছে একটা সামান্য ব্যাপার, বুঝতে পেরেছো? যুদ্ধটা একটা এনজয়েবল থিং টু হিম। তিনি এতটাই পারদর্শী ছিলেন, এতটাই সাহসী ছিলেন। তাই বলছেন অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, যুদ্ধের আনন্দ আমি পান করেছি উইথ মাই পিয়ার্স, আমার সঙ্গী সাথীদের নিয়ে, অর্থাৎ তার কম্পেনিয়ন্স, যারা তার যুদ্ধের সঙ্গী ছিলেন, সেই সমস্ত সহযোদ্ধাদের নিয়ে আমি যুদ্ধের আনন্দ পান করেছি। ফার, অনেক দূরে, অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, অর্থাৎ সেই বায়ুময় বা ঝোড়ো ট্রয়ের যুদ্ধে। অর্থাৎ এখানে বলছে প্লেন্স মানে সমভূমি, উইন্ডি ট্রয় মানে ঝোড়ো বা বায়ুময় ট্রয়ের সমভূমিতে, যেখানে রিঙ্গিং অর্থাৎ তরোয়াল যখন যুদ্ধ হয়, এখনকার দিনে তো গুলি নিয়ে যুদ্ধ হয়, তখন তো গুলি ছিল না, এখন তো সব দূর থেকে, এপার থেকে মারছে একজন, ওপার থেকে একজন মারছে, সবে দূরে দূরে। হ্যাঁ, কিন্তু তখন তো তা ছিল না, সম্মুখ সমর। তখন ছিল সম্মুখ সমর, মানে মানুষের সঙ্গে মানুষের মুখোমুখি লড়াই উইথ তরোয়াল। তাই যুদ্ধ যখন চলছে ট্রয়ে, তখন কী হবে? শুধু রিঙ্গিং সাউন্ড হবে, অর্থাৎ তরোয়ালের টুং টাং যুদ্ধ আওয়াজ, বুঝতে পেরেছো? তাহলে সেই যুদ্ধের কথা তিনি বলছেন, ট্রয়ের যুদ্ধ, যে যুদ্ধটা মানে অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি বিশাল একটা যুদ্ধ, তাই তো? সেই যুদ্ধের কথা বলছেন যে সেই যুদ্ধেও আমি আনন্দ উপভোগ করেছি, যুদ্ধের আনন্দ আমি পান করেছি। অর্থাৎ তিনি তার শৌর্য বীর্যের কথা বলছেন, তার সাহসিকতার কথা এখানে বলছেন। তাহলে এমন এক মানুষ যে দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছেন, ট্রয়ের মতন যুদ্ধ জয় করেছেন, যিনি ট্রয়ের যুদ্ধটাকে জিতিয়েছেন, সেই মানুষ কি বাড়িতে বসে থাকতে পারে? যিনি এত শহর দেখেছেন, যিনি এত মানুষের সঙ্গে মিশেছেন, যেখানে গেছেন সেখানে তিনি সম্মান পেয়েছেন, আর এই বাড়িতে বসে তার এই অযোগ্য, নির্বোধ, বর্বর মানুষগুলো, ইথাকার মানুষগুলো তাকে চেনেও না, জানেও না, তাকে সম্মানও করে না, তাহলে কি তার ভালো লাগবে? লাগবে না। যাই হোক, ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, আমি যেগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছি, যাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, অর্থাৎ যার সম্মুখীন হয়েছি, যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমি তারই অংশ। অর্থাৎ সেই সাক্ষাতের বা সেই ঘটনার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আমি অর্জন করেছি, কোনো কিছু বাদ দিইনি, ফুললি এক্সপিরিয়েন্সড হোয়াট এভার কেম বিফোর হিম, তার সামনে যা এসেছে সব কিছুর তিনি এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, কোনো কিছুকে তিনি ফেলে আসেননি। তাই বলছেন আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, তবুও অর্থাৎ তার যে এত এক্সপিরিয়েন্স, তার যে এত দক্ষতা, তার যে এত অভিজ্ঞতা,
তার যে এত অজানা বস্তুকে জানা হয়ে গেছে, আনএক্সপ্লোরডকে তিনি এক্সপ্লোর করে ফেলেছেন, তবুও ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, সমস্ত অভিজ্ঞতাটাই হচ্ছে একটা আর্চের মতো। আর্চ মানে কি? আর্চ মানে হচ্ছে খিলান, এইভাবে রাউন্ড করা থাকে না দরজা, এরকম গোল, এটাকে বলে খিলান। আগের দিনে ইট দিয়ে এরকম করে গোল করা হতো, এখন ঢালাইয়ের মাধ্যমে হয়, তাই না? এই খিলানটা গেটের সামনে, হ্যাঁ গেটের সামনে, দরজার সামনে এই যে ডিজাইন করে না একটা খিলান এরকম গোল, হ্যাঁ, যেটার পরে ভর করে আবার দেওয়াল উঠে যায়। বুঝতে পেরেছো তো? আমার এত অভিজ্ঞতা অর্জন করা সত্ত্বেও, এত অজানাকে জানা সত্ত্বেও আমার এই অভিজ্ঞতা, তবুও আমার এই অভিজ্ঞতা একটা খিলানের মতো। কেন খিলানের মতো বলছে? দেখো, হোয়ার থ্রু গ্লিমস দ্যাট untraveled world whose margin fades forever when I move। কারণ তিনি বলছে খিলানের সঙ্গে তার অভিজ্ঞতাটাকে তুলনা করছেন, তার কারণ হচ্ছে খিলানের মধ্য দিয়ে বাইরের যে দৃশ্যটা সেটা লিমিটেড পোরশন দেখা যায়। বোঝা গেল? অর্থাৎ এই যে খিলানের এপাশ থেকে তুমি যদি দেখো, তার একটা বাইরের দিকটা ওপেনিংস যে দিকটায় আছে, সেই দিকের যে অংশটা, সেখানে নির্দিষ্ট অংশটাই আমি দেখতে পাবো। বোঝা গেল? অর্থাৎ আমি নির্দিষ্ট একটা অংশ গিয়ে দেখতে পাবো যে সামনে ফাঁকা জায়গা আছে, সেটা যেন মনে হচ্ছে মাটিতে মিশে গেছে, আকাশটা মাটিতে মিশে গেছে, তাই তো? সেটা লিমিটেড, সম্পূর্ণটা কি আমি দেখতে পাবো? চারিদিকের যে সমস্ত আমি সমস্ত দৃশ্যটা কি খিলানের মধ্য থেকে দেখা সম্ভব? ওপেন জায়গা থেকেই দেখা সম্ভব, খোলা জায়গা থেকেই সম্পূর্ণটা দেখা সম্ভব, তাই তো? তাই বলছে, অর্থাৎ তার এত অভিজ্ঞতা অর্জন করা হয়ে গেছে, তবুও কিন্তু সেই অভিজ্ঞতাটা লিমিটেড, একটা লিমিটেড অংশ, সম্পূর্ণটা হয়নি, এখনো প্রচুর পরিমাণে বাকি আছে। তাই তিনি বলছেন, yet all experience is an arch where through glimpse that untraveled world। অর্থাৎ যে পৃথিবীটাকে এখনও ভ্রমণ করা হয়নি, সেই ভ্রমণ না করা পৃথিবীটাকে ঝলক দেখা যায়, গ্লিম্পস মানে ঝলক দেখা যায়। হুজ মার্জিন, যার মার্জিনটা অর্থাৎ সীমারেখাটা, মার্জিন মানে সীমারেখাটা, যে পৃথিবীর যে অংশটা এখনও ভ্রমণ করা হয়নি, সেই ভ্রমণের অংশটা দেখা যায় বটে, কিন্তু নির্দিষ্ট মার্জিন পর্যন্ত, একটা সীমারেখা পর্যন্ত, ফেডস ফরএভার, চিরদিনের জন্য ওই পর্যন্তই ফেডস হয়ে যায়, অর্থাৎ ফ্যাকাশে হয়ে যায়। অ্যান্ড ফরএভার হোয়েন আই মুভ, অর্থাৎ যদি আমি মুভ করি, অর্থাৎ এই খিলান থেকে যদি আমি এগিয়ে যাই, তাহলে কী হবে? সেই মার্জিনটা আস্তে আস্তে ফেডস হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। মানে অর্থাৎ যত যাবে তত এবার আনট্রাভেলড ওয়ার্ল্ড বেড়ে যাবে, তার দেখা মানে ভ্রমণ না করা পৃথিবীটা আরও বেড়ে যাবে। কিন্তু খিলানের মধ্য থেকে দেখলে মনে হবে কি ওই সামান্য অংশটুকুই দেখা যাবে, কিন্তু যখনই তিনি এগিয়ে যাবেন তখনই দেখা যাবে সেই মার্জিনটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অর্থাৎ অজানা দৃশ্য বা অজানা অংশটা আরও বৃহৎ। যত তিনি এগিয়ে যাচ্ছেন ততই তিনি অজানার সন্ধান পাচ্ছেন। লিমিটলেস, এক কথা তিনি বলতে চাইছেন, এক্সপিরিয়েন্স ইজ লিমিটলেস, ট্রাভেলিং ইজ লিমিটলেস, নলেজ ইজ লিমিটলেস। বুঝতে পেরেছেন? জ্ঞানের সীমা নেই, এটাই তিনি বলতে চাইছেন। অর্থাৎ তিনি যতই জ্ঞান অর্জন করুক না কেন, সেটা লিমিটেড, তিনি আর এখনও অনেক জ্ঞান অর্জন করতে বাকি আছে। নেক্সট, হাউ ডাল ইট ইজ টু পজ, কি ডাল এখন এই থেমে যাওয়াটা কি এখন বোকামি? পোজ মানে কি? থেমে যাওয়া। কেন বোকামি বলছেন? কারণ এখনও অনেক এক্সপিরিয়েন্স করতে বাকি আছে, এখনও অনেক অজানাকে জানতে বাকি আছে, তাই বলছেন এখন থেমে যাওয়াটা একদম ঠিক নয়। টু মেক অ্যান এন্ড, এখানেই শেষ করে দেওয়াটা একদম বোকামি। টু রাস্ট আনবার্নিশড, অর্থাৎ এখানে তিনি একটা তুলনা করছেন,
টু রাস্ট আনবার্নিশড, অর্থাৎ তরোয়ালের সঙ্গে তুলনা করছে। বুঝতে পেরেছো? একটা তরোয়ালকে যদি বার্নিশ না করা হয়, পালিশ না করা হয়, ঘষা না হয়, তাহলে কী হবে? রাস্ট হয়ে যাবে, রাস্ট পড়ে যাবে, অর্থাৎ কী বলে এটাকে, মরচে জমে যাবে, তার কোনো কাজ থাকবে না। ঠিক তেমনই তার জীবনটাও যদি এখন থেমে যাওয়া হয়, ঠিক তেমনই তরোয়ালে যেমন মরচে পড়ে যাবে, ঠিক তেমনও তার জীবনেও তাই মরচে পড়ে যাবে, মানে অকেজো হয়ে যাবে। তরোয়ালে যদি মরচে পড়ে যায় তাহলে কী হবে? তরোয়ালটার কোনো কাজের থাকবে? অকেজো হয়ে যাবে। তাহলে তার জীবনটাও তাই। নট টু সাইন ইন ইউজ, যদি ব্যবহার না করা হয়, চকচকে করে না রাখা যায়, ব্যবহার না করা হয়, তাহলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমার জীবনটাও ঠিক তেমনই, যদি আমি এখন থেমে যাই, এখানেই যদি আমি আমার জীবনটাকে শেষ করে দিই, তাহলে ঠিক তেমনই আমারও অনেক কিছু অজানা থেকে যাবে, আমিও অকেজো হয়ে যাব। বোঝা গেল? অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, যেন শুধু নিঃশ্বাস নেওয়া আর ছাড়াটাই যেন জীবন ছিল। অর্থাৎ ইথাকার মানুষের কথা বলছে। ইথাকার মানুষের কাছে কি শুধু নিঃশ্বাস নেওয়া আর ছাড়াটাই জীবন। লাইফ পাইলড অন লাইফ, we are all too little, খুব ইম্পর্টেন্ট লাইন। লাইফ পাইলড অন লাইফ, পাইলড মানে কি? পাইল মানে স্তূপীকৃত করা, একটার পর একটা কিছু ফেলা, আস্তে আস্তে স্তূপে পরিণত করা, এটাকে বলছে পাইল। এটাকে বলছে ভার্ব হিসাবে ব্যবহার করেছে এখানটায়, পাইলড। অর্থাৎ লাইফ পাইলড অন লাইফ, অর্থাৎ জীবনের পর জীবন স্তূপীকৃত করলেও সেটা খুব ছোট। বুঝতে পেরেছ? মানে মানুষের যে জীবন, এই জীবনের পরে যদি অনেক জীবনকে স্তূপীকৃত করা হয়, তবুও সমস্ত অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয়, সমস্ত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। বোঝা গেল? একটা মানুষের জীবন, সেই জীবনটাকে যদি স্তূপীকৃত করা হয়, তার জীবনটাকে যদি আরও বাড়িয়ে দেওয়া যায়, একের পর এক জীবন তাকেই দিয়ে দেওয়া হলো, তবুও জ্ঞানের এতই পরিধি যে সেটাও কিন্তু যথেষ্ট নয়। তাই বলছেন, অ্যান্ড অফ ওয়ান টু মি, আমার তো এই একটা জীবনের মধ্যে, তার তো একটাই জীবন, অনেকগুলো জীবন তো তিনি পাননি। তার মতানুসারে অনেক জীবনও কম অভিজ্ঞতা অর্জনের জন্য, আর তিনি তো একটা পেয়েছেন। এই একটা জীবনেরও লিটল রিমেন্স, তিনি যে জীবনটা পেয়েছেন সেই একটা জীবনেরও কিছুটা বাকি আছে। তার মানে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তাই তো? তার সময় খুব কম, তাই বলছে আছে তো কিছুটা বাকি, সামান্য বাকি। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রত্যেকটা সময়ই, এখানে আওয়ার বলতে ঘন্টা নয়, এখানে প্রত্যেকটা সময়ই আওয়ার ইজ সেভড। সেভ মানে রক্ষা করা, অর্থাৎ এখানে ইউজ করা। প্রত্যেকটা সময়ই আমি ইউজ করেছি এবং বাকি সময়টাও আমি ইউজ করতে চাই। ফ্রম দ্য ইটারনাল সাইলেন্স, এখানে সেভ কেন বলছে? তার কারণ হচ্ছে তিনি ইটারনাল সাইলেন্স থেকে বাঁচিয়েছেন। ইটারনাল সাইলেন্স মানে কি বলতে চেয়েছেন? ইটারনাল সাইলেন্স, সাইলেন্স মানে কি? স্তব্ধতা, নিস্তব্ধতা। ইটারনাল মানে শাশ্বত, যেটাকে ইন্ডিকেট করছে মৃত্যু, ডেথ। ইটারনাল সাইলেন্স রিফার্স টু ডেথ, এটা দাগ দিয়ে রাখতে পারে, কোশ্চেন আসতে পারে। ইটারনাল সাইলেন্স রিফার্স টু ডেথ, অর্থাৎ মৃত্যু থেকে প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সময় আমি রক্ষা করেছি, অর্থাৎ কাজে লাগিয়েছি, জ্ঞান অর্জন করেছি। বুঝতে পেরেছ? সামথিং মোর, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, আরও কিছু, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, অর্থাৎ নতুন কিছুর বাহক, ব্রিঙ্গার মানে বাহক। অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর সাম 3 sons টু স্টোর, কিন্তু ছিল এটা ব্যর্থ। ভাইল মানে কি? ব্যর্থ। ফর সাম 3 sons, 3টে সূর্য, টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, জমাকৃত করা বা গুছিয়ে রাখা নিজেকে। অর্থাৎ বলতে চাইছে এখানটায়, কি বলতে চাইছে দেখো, 3 sons বলতে 3টে বছরের কথা বলেছেন। 3 sons বলতে 3টে বছরের কথা বলেছেন, অর্থাৎ
তিনি ট্রয়ের যুদ্ধ থেকে ফিরে এসে ইথাকা রাজ্যে তার থাকা 3 বছর হয়ে গেল। বোঝা গেল? এই 3 বছর ধরে তার শুধু স্টোর করা, হোল্ড করা সবটাই বৃথা, সবটাই বৃথা। অর্থাৎ এই সময়টা তার মতানুসারে নষ্ট হয়ে গেল। বৃথা বলতে নষ্ট হয়ে গেল। এই 3 বছরেও তিনি আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারতেন, আরও জ্ঞান অর্জন করতে পারতেন। তাই তিনি বলছেন যে এটা ব্যর্থ সময়। এই 3টে বছর আইডল লাইফ, এই 3টে বছর আমি নষ্ট করেছি। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, আর এই গ্রে স্পিরিটটা, গ্রে মানে ধূসর, স্পিরিট বলতে নিজেকে বুঝিয়েছেন। অর্থাৎ এই ধূসর স্পিরিটটা মানে তার ওল্ড এজ এর ইন্ডিকেট করছে। তিনি যখন বৃদ্ধ, এই বৃদ্ধটার ইয়ার্নিং ইন ডিজায়ার, অর্থাৎ চাহিদার আকাঙ্ক্ষা, বা এখানে যেটা যে আকাঙ্ক্ষাটা তার ভ্রমণের, জ্ঞানের আকাঙ্ক্ষা। টু ফলো নলেজ, অর্থাৎ জ্ঞানকে অনুসরণ করা, জ্ঞানকে অনুসরণ করার আকাঙ্ক্ষা এই বৃদ্ধটার লাইক এ সিঙ্কিং স্টার, অর্থাৎ একটা ডুবন্ত তারার মতো। অর্থাৎ এই বৃদ্ধটার মানে আমার এই যে জানার চাহিদা, অজানাকে জানার চাহিদা বা জ্ঞানকে আহরণ করার চাহিদা, জ্ঞানকে আরও জানার চাহিদা, এইটা ঠিক সিঙ্কিং স্টারের মতো, সিমিলি ব্যবহার করেছেন, লাইক এ সিঙ্কিং স্টার, একটা সিঙ্কিং ডুবন্ত তারার মতো। অর্থাৎ সমুদ্রের মধ্যে মনে হয় যখন, যেন দেখে মনে হয় দূর থেকে যে তারা আস্তে 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 সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। বুঝতে পেরেছ? সেই ডুবন্ত তারার মতোই নিজেকে তুলনা করছে, যে তারা যেমন ডুবে যায় তেমনই আমিও সেই সিঙ্কিং স্টারের মতন অবস্থা, আর বেশি সময় নেই, আমিও মৃত্যুর সম্মুখীন হব। তার আগে আমার এই জ্ঞানের আকাঙ্ক্ষা, জ্ঞানের চাহিদা আমি মেটাতে চাই। বোঝা গেল? দিস ইজ মাই সন মাইন ওন টেলিমেকাস। হ্যাঁ, কোথায় বাদ গেল? ও বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। অর্থাৎ বিয়ন্ড মানে বাইরে, দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, অর্থাৎ সাধারণ মানুষের ভাবনার বাইরে, যেটা সাধারণ মানুষের ভাবনার বাইরে। অর্থাৎ তিনি যে জ্ঞানকে আরও সঞ্চয় করতে চাইছেন, আরও জানতে চাইছেন, সাধারণ মানুষের জ্ঞানের বাইরে এটা। দিস ইজ মাই সন মাইন ওন টেলিমেকাস, এটা আমারই পুত্র। অর্থাৎ ইন্ডিকেট করছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটাই, যে তার সামনে বা আশেপাশে কোথাও টেলিমেকাস আছে। তাই তো? তাই তো? টেলিমেকাসটাকে তার সন, অর্থাৎ তার যে রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথাগুলো বলছেন, মনোলগগুলো করছেন, সেখানে তিনি ইন্ডিকেট করছেন। আমরা যেটা বললাম যে মনোলগের বৈশিষ্ট্য কি, মনোলগের বৈশিষ্ট্য, হ্যাঁ, মনে হবে যেন কোনো দর্শক আছে, শ্রোতা আছে, দর্শক তো না, শ্রোতা আছে। তো এখানে বলছে ওই দেখো আমার ছেলে, দিস ইজ মাই সন মাইন ওন টেলিমেকাস, আমার নিজের টেলিমেকাস, আমার পুত্র, গর্বের সঙ্গে বলছে। টু হোম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, আমি যাকে ছেড়ে দিয়েছি আমার রাজদণ্ড এবং আমার এই দ্বীপটাকে, অর্থাৎ ইথাকা রাজ্যটাকে আমি তার হাতে তুলে দিয়েছি, তাকে রাজদণ্ড তুলে দিয়েছি, অর্থাৎ পরিচালনা করার দায়িত্ব তাকে দিয়েছি। ওয়েল লাভড অফ মি, আমার অত্যন্ত স্নেহভাজন। ডিজার্নিং টু ফুলফিল দিস লেবার, অর্থাৎ এই কাজটা করার মতো তার আন্ডারস্ট্যান্ডিং আছে, অর্থাৎ সক্ষমতা রয়েছে, বোঝার ক্ষমতা রয়েছে। বাই স্লো প্রুডেন্স, অর্থাৎ ধীর বিচক্ষণতায়, প্রুডেন্স মানে কি, বিচক্ষণতা। তিনি টেলিমেকাসও খুব বিচক্ষণ, কিন্তু ধীর বিচক্ষণ, অর্থাৎ স্লো প্রুডেন্স তার মধ্যে আছে। টু মেক মাইল্ড এ রাগেড পিপল, অর্থাৎ সেই সমস্ত বর্বর মানুষকে
আরও ভালোভাবে ভদ্র নম্র করার বিচক্ষণতা তার মধ্যে আছে। অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে তার পুত্র টেলিমেকাস ইথাকা রাজ্যটাকে খুব ভালোভাবে শাসন করতে পারবে। তার এই কথাটার মাধ্যমে প্রকাশ পায়। কারণ তিনি বলছেন যে টেলিমেকাস অত্যন্ত প্রুডেন্স মানে বিচক্ষণ, এবং তিনি পারবেন তার এই বর্বর জাতিকে, বর্বর মানুষকে, ইথাকার বর্বর মানুষকে একটু মাইল্ড করতে, ভদ্র একটু নম্র করতে তিনিই পারবেন। তার এই ধীর স্লো প্রুডেন্সের মাধ্যমে, ধীর গতির বিচক্ষণতার মাধ্যমেই তিনি পারবেন। আমার মতো মানুষ পারবে না। বোঝা গেল? অর্থাৎ সেই ইথাকার মানুষকে শাসন করার জন্য যে বিচক্ষণতা দরকার, সেই বিচক্ষণতা টেলিমেকাসের মধ্যে আছে। বুঝতে পেরেছ? অ্যান্ড থ্রো সফট ডিগ্রিজ সাবডিউ দেম, অর্থাৎ থ্রু সফট ডিগ্রি। সফট ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে? সফট মানে হচ্ছে হালকা, আর ডিগ্রি বলতে বোঝাচ্ছে আইন কানুন বা নিয়মানুবর্তিতা। অর্থাৎ রাজ্যের যে সফট ডিগ্রিটা আছে, সফট মানে হচ্ছে আলতো বা হালকা, হালকা যে আইনটা আছে সেই আইনের মাধ্যমে, থ্রু মানে মাধ্যমে, থ্রু সফট ডিগ্রিজ, সেই আলতো হালকা আইনের মাধ্যমে আর নিয়মকানুনের মাধ্যমে সাবডিউ দেম, তাদেরকে দমন করতে পারবে। কাদেরকে? ইয়েস, ইথাকার পিপলকে দমন করতে পারবে। মানে সাবডিউ মানে অ্যাকচুয়ালি দমন করা, অর্থাৎ কন্ট্রোলে রাখতে পারবেন, নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কিসের মাধ্যমে? সফট ডিগ্রিজ, অর্থাৎ রাজ্যের আইন, সেই আইনের মাধ্যমে। টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদেরকে খুব ভালো ব্যবহারিক করে তুলতে পারবেন এবং ভালো মানুষে পরিণত করতে পারবেন। কিসের মাধ্যমে? তার এই সফট ডিগ্রিজের মাধ্যমে, অর্থাৎ রাজ্যের আইনের মাধ্যমে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে একেবারেই নির্দোষ, তার কোনো দোষ নেই, তাকে মানে কোনোভাবেই তাকে দোষী বলা যাবে না। ব্লেমলেস, ব্লেম মানে কি? দোষ, দোষ দেওয়া, দোষ করা, তাই তো? ব্লেম, দোষ, সে ব্লেমলেস। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে তো একদম নির্দোষ। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিজ, তার মানে বলতে চাইছেন ব্লেমলেস বলতে এখানটায়, নির্দোষ বলতে এটাই বলতে চাইছেন খুবই জেন্টল, ভদ্র। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিজ, অর্থাৎ তিনি কেন্দ্রীভূত থাকেন সাধারণ ডিউটির মধ্যেও, অর্থাৎ সাধারণ কর্তব্যগুলোর মধ্যেও। শুধুমাত্র রাজদণ্ড নয়, শুধুমাত্র নিয়মকানুনের মাধ্যমে রাজ্যকে পরিচালনা নয়, তিনি সাধারণ কর্তব্যগুলোও পালন করেন। একটা মানুষের যে সাধারণ কর্তব্য থাকা দরকার, কর্তব্য পালন করা দরকার, সেগুলোও টেলিমেকাস করেন। ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, অর্থাৎ তার যে টেন্ডারনেস, ভদ্রতা, নম্রতা, সেই নম্রতার দিক থেকে তিনি কখনোই ব্যর্থ হন না, একেবারে ডিসেন্ট মানে উপযুক্ত। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, অর্থাৎ হোয়েন আই এম গান, এবং যখন আমি চলে যাব, বা আমি আগেও যখন চলে গেছিলাম, বা আগামীতে যখন আমি চলে যাব, হোয়েন আই এম গান, তখন এই আমার টেলিমেকাসই আমার গৃহদেবতার পুজো করবে। বুঝতে পারছো? রাজা হলেও কি হবে, তিনি সাধারণ কর্তব্যগুলোও পালন করেন। একটা সাধারণ মানুষের যে কর্তব্য, সংসার, নিজের সংসার, বাড়ির কাজ, ঠিক আছে? রাজার কর্তব্য কি? দেশকে শাসন করা, রাজ্যের সমস্ত মানুষকে নিয়ন্ত্রণ করা, তার পাশাপাশি সাধারণ কর্তব্য সেটাও তিনি করেন টেলিমেকাস। এবং আমার অবর্তমানে আমি যখন চলে যাব এখান থেকে, তখন সেই আমার গৃহদেবতাদের পুজো, অ্যাডোরেশন মানে পূজা, ওরশিপিং, সেটাও তিনি করবেন। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, সে তার কাজ করুক আর আমি আমার কাজ। অর্থাৎ তার, সে যেদিক থেকে উপযুক্ত, অর্থাৎ সে রাজ্য পরিচালনা, বর্বর জাতিকে মাইল্ড বা একটু ভদ্র নম্র তৈরি করার একটা ক্ষমতা তার মধ্যে আছে। স্লো প্রুডেন্স অর্থাৎ ধীর গতির বিচক্ষণতা তার মধ্যে আছে। এই সমস্তগুলো একেবারে উপযুক্ত একজন ইথাকার মতন রাজ্যের রাজা হওয়ার। তাহলে সে এই কাজটা করুক আর আমি আমার কাজ করি। আমার কাজ কি?
আমার কাজ ইথাকা শাসন করা নয়, আমার কাজ হচ্ছে আনএক্সপ্লোরডকে এক্সপ্লোর করা, অজানাকে জানা, আননোনকে নন, আননোন থিংকে জানা, অজানাকে জানা, এটাই আমার কাজ, এটাই আমি করি। আর বলবো?